প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আমাদের প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক শুভম ভট্টাচার্য মহাশয়। আমরা এর পূর্বে সিলেবাসে অনেক ভিডিও ছেড়েছি, কিন্তু তোমাদের যেহেতু নতুন পাঠ্যক্রম তোমাদের শুরু হয়েছে, সেহেতু অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে এবং সেই কারণে আমরা নতুন করে আবার তোমাদের জন্য নতুন ভিডিও ছাড়ব। উনি তোমাদের ইংলিশ ক্লাস নেবেন, আমাদের প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক মহাশয় শুভম ভট্টাচার্য মহাশয় তোমাদের ক্লাস নিচ্ছেন। শুরু করি আমরা আমাদের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে ইংলিশ শিক্ষক শুভম ভট্টাচার্য। আজ আমরা একাদশ শ্রেণীর জন্য একটা নতুন বিষয় নিয়ে আসতে চলেছি। বিষয়টা হচ্ছে ইংলিশ সাবজেক্টের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো লেখক হচ্ছেন এই গল্পের লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। তো প্রথমেই আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সম্পর্কে জানার আগে আর.কে. নারায়ণ সম্পর্কে আমাদেরকে প্রথম জানতে হবে। আর.কে. নারায়ণ কে ছিলেন, তার কি কি কাজ, সে কি কেন এত বড় সেলিব্রিটি পার্সন, কেন এত বড় তার নাম, এই জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আমরা জেনে নিই আর.কে. নারায়ণ সম্পর্কে, যিনি এই গল্পের লেখক। তো প্রথম হচ্ছে আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ পুরো নাম কি? রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ। তো প্রথমেই হচ্ছে আর.কে. নারায়ণের পুরো নাম হচ্ছে রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। তো তার জন্ম কবে? His birth was in October 10th, 1906 in Madras. তো এখন সেই ম্যাড্রাস, নাও ইট ইজ ইন চেন্নাই। তো এখন হচ্ছে সেই চেন্নাই। তো প্রথম হচ্ছে তিনি জন্মেছিলেন কবে? অক্টোবরের 10 তারিখ 1906 সালে। তো তার ন্যাশনালিটি ছিল ইন্ডিয়ান। এডুকেশন তিনি কোথা থেকে শিক্ষা লাভ করেছেন? সেটা হচ্ছে লুথরান মিশন স্কুল, খ্রিশ্চিয়ান কলেজ হাই স্কুল, মহারাজা কলেজ অফ মাইসোর, ইউনিভার্সিটি অফ মাইসোর। তো তিনি এডুকেশন নিয়েছেন এই লুথরান মিশন স্কুল, খ্রিশ্চিয়ান কলেজ হাই স্কুল, মহারাজা কলেজ অফ মাইসোর, ইউনিভার্সিটি অফ মাইসোর। তো তিনি আরও কিছু জিনিস আছে আর.কে. নারায়ণ সম্পর্কে জানতে গেলে। তো হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য 3 লিডিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ফিকশন রাইটার্স। তো হি ইজ ওয়ান অফ দ্য 3 leading English language Indian fiction writers along with Mulkraj Anand and Raja Rao. So his writing techniques is very simple, realistic with natural element of humor. So he created a fictional town called Malgudi for his novels and short stories. তো তাকে আরও এটাও জানতে হবে যে তাকে কম্পেয়ার করা হয়, তাকে তুলনা করা হয় অ্যান্টন চেকভের সঙ্গে। তো অ্যান্টন চেকভ ছিলেন হচ্ছে রাশিয়ান প্লে রাইটার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তো রাশিয়ান প্লে রাইট অ্যান্টন চেকভের সঙ্গে তার তুলনা করা হয়। এবং উইলিয়াম ফলকার ইনার সঙ্গে তুলনা করা হয়, উইলিয়াম ফকনার ইনার সঙ্গে তুলনা করা হয় আর.কে. নারায়ণকে, যিনি উইলিয়াম ফকনার হচ্ছেন আমেরিকান রাইটার। তো আমেরিকান রাইটার উইলিয়াম ফকনারের সঙ্গে এবং রাশিয়ান প্লে রাইট অ্যান্টন চেকভের সঙ্গে তাকে কম্পেয়ার করা হয়, তাকে তুলনা করা হয়। তো তার কিছু ওয়ার্কস, যেমনি হচ্ছে হি সেলিব্রেটেড ওয়ার্কস সাচ অ্যাজ সেমি অটোবায়োগ্রাফিক্যাল ট্রায়োলজি, স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। এই গল্পের থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি। দ্য ব্যাচেলার অফ আর্টস, দ্য ইংলিশ টিচার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট অ্যান্ড দ্য গাইড। তো তার কিছু অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সও আছে। তার কি অ্যাওয়ার্ডস আছে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1958-এ, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট স্টোরি দ্য গাইডে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনি ফর দ্য বেস্ট স্টোরি রাইটার দ্য গাইড। পদ্মভূষণ পেয়েছিলেন উনি 1964 সালে 1964-এ। এসি বেনসন মেডেল 1980-তে তিনি পেয়েছিলেন। পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 2001-এ। এবং আরও অনেক কিছু জিনিস তার মধ্যে আছে, যেমনি অনারারি ডক্টরেটস বাই দ্য ইউনিভার্সিটি অফ লিডস, ইংল্যান্ডের লিডস থেকে তিনি ডক্টরেট করেছিলেন ইউনিভার্সিটি অফ লিডস থেকে 1967-এ। দিল্লি ইউনিভার্সিটি 1973, দ্য ইউনিভার্সিটি অফ মাইসোর 1976। এরকম বহু কিছু তার মধ্যে আছে, তার অ্যাওয়ার্ড এবং অনার্সের মধ্যে সেগুলো পড়ে। এবার কি বলছে, তার ফ্যামিলি মেম্বার কে ছিলেন? তো রিনাউন্ড ফ্যামিলি মেম্বার, হিজ রিনাউন্ড ফ্যামিলি মেম্বার ওয়াজ আর.কে. লাক্সমান, হিজ ওন ব্রাদার আর.কে. লাক্সমান।
He is also a famous Indian cartoonist. He was also, R.K. Laxman was also a famous Indian cartoonist, illustrator and humorist. তো R.K. নারায়ণ এনার মৃত্যু হন May 13, 2001 চেন্নাই, তো তামিলনাড়ু, at the age of 94. So at the age of 94, May 13th, 2001 চেন্নাইয়ে তার মৃত্যু হয়। তার ফেমাস কোট কি ছিল? লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইট থিংস অ্যান্ড গোয়িং অন। জীবনে সবসময় সঠিক কাজ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই ছিল হচ্ছে তার মূল মন্ত্র, তার লাইফের কোট, তার জীবনের যে একটা কোট, তার জীবনবাণী ছিল হচ্ছে লাইফ ইজ অ্যাবাউট মেকিং রাইট ডিসিশন, রাইট থিংস অ্যান্ড গোয়িং অন। তো এবার কি বলছে না, আমাদেরকে টেক্সট শুরু করার আগে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজার্স ডে বলতে কি? অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বিজ্ঞান, এই যে জ্যোতিষ শাস্ত্রে আমরা অ্যাস্ট্রোলজি, জ্যোতিষীর একটা দিনের কথা এখানে বলা হয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কি বলছে? এই যে গল্পটা আছে, এই গল্পটা খুবই সাসপেন্স একটা গল্প, যেটা লিখেছিলেন হচ্ছে R.K. নারায়ণ। তো কি বলছে? প্রথমেই আমরা চলে আসি R.K. নারায়ণ কিছু জ্যোতিষশাস্ত্রে এই গল্পেতে। কেন না, এই গল্পের নামহীন একটা প্রধান চরিত্র। তো এই গল্পের জ্যোতিষী হচ্ছেন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই জ্যোতিষী অ্যাস্ট্রোলজার, যিনি এখানে অ্যাস্ট্রোলজার, তিনি হচ্ছেন একজন নামহীন একজন প্রধান চরিত্র, মেন ক্যারেক্টার। যেমনি হচ্ছে তাকে আমরা বলতে পারি ভণ্ড জ্যোতিষীও বলতে পারি আমরা, যেহেতু তার নাম এখানে উল্লেখ করা হয়নি, এই গল্পে তার নাম এখানে উল্লেখ করা হয়নি, সেই কারণে আমরা এখানে এই জ্যোতিষীকে নামহীন প্রধান চরিত্র বলছি। জ্যোতিষী ছিলেন এবং তিনি ছিলেন ভণ্ড জ্যোতিষী। এটি তেঁতুল গাছের তলায়, মানে একটা ট্যামারিন ট্রি, তেঁতুল গাছের ইংলিশে ট্যামারিন ট্রি, এই তেঁতুল গাছের তলায় তিনি নিজের দোকান পেতে বসতো, মানে তার একটা শপ ছিল, তিনি সেখানে সেই ট্যামারিন ট্রির আন্ডার দ্য ট্যামারিন ট্রি সেখানে তিনি দোকান পেতে বসতেন। এবার কপালে কি থাকতো? জ্যোতিষী মানে হচ্ছে আমরা কি জানি, কপালে একটা ইন্ডিকেশন থাকবে, প্রত্যেকের একটা ইন্ডিকেশন থাকে কি কপালে তিলক থাকবে, যেমনি যে এই জ্যোতিষী এখানে ছাই নিত, কপালে ছাই নিত, এবং আর কি নিত? সিঁদুর পরতো কপালে। দেখো জ্যোতিষীরা সিঁদুর পরে কপালে, জ্যোতিষীরা ছাই মাখে কপালে, যেটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, লোকের কাছে অ্যাট্রাকশন করার জন্য, লোকের দৃষ্টি কাড়বার জন্যে কি করা হতো? জ্যোতিষীরা কিন্তু এই কাজই করে থাকে, যে কে কত বড় জ্যোতিষী তার মান বোঝা যায় কি না, সেই চকচকে ঝকঝকে সিঁদুর এবং তার কপালে এবং সেই ছাই ভস্য। এবার আমরা আসি প্রথম যে গল্পের শুরুতে জ্যোতিষী প্রতিদিন কি করত? মধ্যাহ্নে তার ব্যাগ খুলে তার পেশাগত সরঞ্জামগুলি সাজিয়ে বসে। প্রথমে আমরা এটা বাংলায় বলে নিয়েছি, তারপরে এটাকে আমরা ইংলিশে বলবো, তারপরে আমরা এখানে মেন গল্পে ঢুকবো। তো গল্পের শুরুতে কি বলছে? যিনি জ্যোতিষী ছিলেন, সেই ভণ্ড জ্যোতিষী হোক বা তাই সেই কি করতো? প্রত্যেক দিন মধ্যাহ্নে তার ব্যাগ খুলে তার পেশাগত সরঞ্জামগুলি সাজিয়ে বসেন। সাজিয়ে বসতো সরঞ্জাম, সব কিছু যা জিনিস লাগবে সেই জিনিসগুলোকে তিনি সাজিয়ে বসতেন, যার মধ্যে রয়েছে কয়েকটি কৌরি সেল নিয়ে বসতো। তারপরে কি একটি রহস্যময় একটা চার্ট ছিল, সেটা ছিল রহস্যময় একটি চার্ট নিয়ে এসে বসতো। একটা কাপড়ের টুকরো থাকতো তার সঙ্গে একটি নোটবুক থাকতো, যেটা থাকা দরকার, জ্যোতিষীদের কাছে নোটবুক থাকতো। আর কি? এবং তালের পাতায় লেখা কিছু বই থাকতো, তাল পাতায় লেখা কিছু বই এবং নোটবুক, কাপড়ের টুকরো থাকতো, রহস্যময় চার্ট থাকতো আর কৌরি সেল থাকতো। এই জিনিসগুলো এই জ্যোতিষী তার সেই পেশাগত সরঞ্জামগুলো, এইগুলো ছিল হচ্ছে তার পেশাগত সরঞ্জাম, এইগুলো নিয়ে তিনি দোকানে বসতেন সেই তেঁতুল গাছের তলায়। তার কপালে কি থাকতো? পবিত্র ছাই ভস্য থাকতো ও সিঁদুর দিয়ে সাজানো থাকে, এবং তার চোখে দুটি ঝকঝকে করে, যা তার গ্রাহকদের কাছে ভবিষ্যৎবাণীমূলক আলো বলে মনে হয়। সেই গ্রাহকরা কি করবে? আমরা কোনো জ্যোতিষীর কাছে গেলে কি করি? আমরা কোনো জ্যোতিষীকে দেখেই আমরা কি করি? দ্য মেন অ্যাট্রাকশন, জ্যোতিষীদের মেন অ্যাট্রাকশন কি? সেই ছাই বস্ত্র, সে কতটা চকচকে রাখতে পারছে সেই বিষয়টাকে, তার কতটা উইট, হিউমার, আয়রনি, এইগুলোই কিন্তু একটা মানুষের চরিত্রকে ডেকে নিয়ে আসে। একটা জ্যোতিষীকে জানবার জন্য এইখান থেকেই আমরা জ্যোতিষীকে জানতে পারি। তো আমরা সবাই কি করতে চাই জ্যোতিষীদের কাছে? আমাদের নিজেদের ভবিষ্যৎ
কি হবে সেই সম্বন্ধে আমরা জানতে চাই। সেমনি সেইখানকার লোকেরাও এইখানে এই গল্পে সেই অ্যাস্ট্রোলজারের কাছে সবাই যেত, জ্যোতিষীর কাছে সবাই যেত তাদের ভবিষ্যৎ দেখার জন্যে, তার ভবিষ্যৎ জানার জন্য তারা যেত। এবার কি বলছে, জ্যোতিষী আসলে নক্ষত্র সম্পর্কে কিছুই জানেন না। জ্যোতিষীরা আসলে নক্ষত্র সম্বন্ধে জানতে হয়, অ্যাবাউট স্টার্স, কিন্তু এই জ্যোতিষীর কোনো জ্ঞান ছিল না। তিনি তার গ্রাহকদের মধ্যে নক্ষত্রের প্রতি অপরিচিত। গ্রাহকরা আমরা কি, আমাদের নক্ষত্রের প্রতি কোনো জ্ঞান নেই, কখন প্লুটো নেপচুন কোথায় এক্সঅল্টেশন পজিশন আসছে, কখন কি আসছে, কখন খারাপ সময় ভালো সময়, এগুলো নক্ষত্রের বিচার করে বলা যায়। কিন্তু এই জ্যোতিষী, আমরা যেমনি এই জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমরা কিছুই জানি না সেমনি এই জ্যোতিষীও, এই গল্পের জ্যোতিষীও কিন্তু সেই জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তার শুধু উপরের চেহারা দেখে, তার উপরের অ্যাটায়ার দেখে তাকে জ্যোতিষী হিসাবে তার কাছে লোকেরা আসতো। তার শুধু মেন অ্যাট্রাকশন ছিল দ্য আউটার অ্যাপিয়ারেন্স। তিনি তার চোখের জোর দিয়ে এবং তার মিষ্টি কথাবার্তার মাধ্যমে গ্রাহকদের মন জয় করেন। তিনি মিষ্টি কথাবার্তার মাধ্যমে এবং চোখের জোর দিয়ে গ্রাহকদের মন জয় করতেন। একদিন তিনি তার পুরনো শত্রুর সঙ্গে পুরনো শত্রু মুখোমুখি হয়। সেই শত্রু যাকে তিনি অতীতে প্রায় মেরেই ফেলেছিলেন, মানে অনেক কাল আগে তাকে মেরেই ফেলেছিলেন, প্রায় মেরে ফেলেছিলেন, কিন্তু কারণবশত তিনি আবার বেঁচে ফিরেছিলেন। তবে শত্রুই তাকে চিনতে পারেনি। যখন সেই শত্রু সেই জ্যোতিষীর কাছে আসে, সেই জ্যোতিষীকে কিন্তু দেখে তার নিজের শত্রু সে কিন্তু চিনতে পারেনি। জ্যোতিষী তার দক্ষতা দিয়ে এবং কিছু ছলচাতুরির মাধ্যমে সেই শত্রুটিকে মুগ্ধ করেন এবং তাকে শান্ত করে দেন। এই ঘটনাটি জ্যোতিষীর জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এই ঘটনাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর কি, এবং তাকে শান্তি দেয়। এই জিনিসটাই তাকে তার জীবনে শান্তি, পিস, স্যাটিসফ্যাকশন এনেছিল তার জীবনে। এই গল্পটি একটি জ্যোতিষীর দৈনন্দিন জীবনের প্রতি একটি চিত্র তুলে ধরে এবং মানব প্রকৃতির বিভিন্ন দিকগুলি উন্মোচন করে। তো প্রথমে আমরা এটা বাংলার সারাংশ জানলাম, এবার আমরা ইংলিশে এর সাবস্টেন্সটা দেখব। তো ইংলিশে কি বলছে, An Astrologer's Day by R.K. Narayan is a short story about an astrologer who practices his trade under a tamarind tree. In busy marketplace. The story highlights themes of fate, deception, and irony. So the story revolves around an astrologer who has set up his shop in a bustling marketplace. Bustling means busy marketplace. He already set up a shop in a busy marketplace, bustling marketplace. He has no formal training in astrology, যেটা আমরা প্রথমেই জানলাম যে তার এই সম্বন্ধে কোনো তার জ্ঞান ছিল না, but uses his sharp observational skills. The sharp observational skills দিয়ে সে মানুষের মন জয় করত। He has no formal training in astrology but uses his sharp observational skills and intuition to give people advice and predictions. So by this only he used to give people advice and predictions. He dresses in a turban, পাগড়ি পরতো মাথাতে, সেক্রেড অ্যাশ, এই যে বলছিলাম ছাই ভস্য মাখত, সেক্রেড অ্যাশ পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন হচ্ছে সিঁদুর, টু অ্যাপিয়ার মোর অথেন্টিক, তাকে আরও যাতে জ্যোতিষীর মতো তাকে দেখতে লাগে, আরও অথেন্টিক যাতে দেখতে লাগে, সেই কারণে কিন্তু এই জিনিসগুলোকে সে ব্যবহার করতো। উইথ টার্বান হি ইউজ টু ড্রেস হিমসেলফ আপ ইন আ টার্বান, সেক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, সো দ্যাট হি হ্যাজ টু অ্যাপিয়ার মোর অথেন্টিক অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার. One evening, as the astrologer is about to close his shop, a man named Guru Nayak, তো যে লোকটা নাম ছিল কি গুরু নায়ক, যে তার শত্রু, approaches him for a consultation. জ্যোতিষশাস্ত্রের কাছে দেখা করতে কনসালটেশনের জন্য, তো আমরা কি করছি, অ্যাস্ট্রোলজারের কাছে কনসাল্ট করার জন্য গুরু নায়ক তার কাছে এলো। সেই গুরু নায়ক ছিল তার প্রধান শত্রু। তো অ্যাস্ট্রোলজার্স এবিলিটিস, তো গুরু নায়ক চ্যালেঞ্জেস দ্য অ্যাস্ট্রোলজার্স এবিলিটিস অ্যান্ড ডিম্যান্ডস আ প্রিসাইজ অ্যান্সার। তো ইনিশিয়ালি হেজিটেন্ট, দ্য অ্যাস্ট্রোলজার eventually agrees to speak
তো এত কিছু উদ্ধার করার পরেও তাকে কিন্তু কথা বলতে চেয়েছিল, অ্যাস্ট্রোলজার স্পিক্স মানে সে কথা বলতে চেয়েছিল, কিন্তু কি হয়েছিল, ইউজিং হিজ ইউজুয়াল টেকনিক্স হি টেলস গুরু নায়ক অ্যাবাউট হিজ পাস্ট ইনক্লুডিং আ নিয়ার ফ্যাটাল নাইফ অ্যাটাক। একদিন এই গুরু নায়ক, যে বললাম শত্রু ছিল, গুরু নায়ক হচ্ছে তার শত্রু, অ্যান্ড অ্যাস্ট্রোলজারের শত্রু, সেই জ্যোতিষীর শত্রুর নাম ছিল গুরু নায়ক। এই গুরু নায়কে কিন্তু তাকে প্রায় মেরেই ফেলেছিলেন অনেক বছর আগে, কিন্তু সে যা হোক করে বেঁচে যায় এই অ্যাস্ট্রোলজারের হাত থেকে। এখন যিনি অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার নন, তিনি হচ্ছেন একজন ভণ্ড জ্যোতিষী, যিনি কিন্তু একজন ভণ্ড জ্যোতিষী। তার কোনো শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। সে কিন্তু মানুষের মন জয় করত তার অ্যাপিয়ারেন্সের জন্য এবং তার মিষ্টি কথার মাধ্যমে। Guru Nayak is astonished and confirms the astrologer's words, revealing that he is seeking revenge on the person who tried to kill him. কি বলছে, গুরু নায়ক দ্য অ্যাস্ট্রোলজার হিমসেলফ ওয়াজ অ্যাটাকার। তো কি বলছে, গুরু নায়ক বুঝতেই পারেনি যে এই অ্যাস্ট্রোলজারই হচ্ছে তার মেন শত্রু, এই জ্যোতিষী হচ্ছে তার মেন শত্রু, সেটা কিন্তু গুরু নায়ক বুঝতে পারেনি। তো গুরু নায়ক কি বলছে না, এই অ্যাটাকার, যিনি অ্যাটাকার ছিলেন গুরু নায়কে, তিনি ছিলেন হচ্ছে অ্যাস্ট্রোলজার, যার কোনো কি বলছে, যেই ছিল হচ্ছে গুরু নায়কের মেন শত্রু। তো সে তারপর অ্যাটাক করার পর গুরু নায়ক দ্য অ্যাস্ট্রোলজার হিমসেলফ ওয়াজ দ্য অ্যাটাকার হু ফ্লেড হিজ ভিলেজ আফটার বিলিভিং দ্যাট হি হ্যাড কমিটেড মার্ডার। তো সে ভেবেছিল, অ্যাস্ট্রোলজার ভেবেছে, এখন যে অ্যাস্ট্রোলজার সে ভেবেছিল যে আমি মার্ডার করে দিয়েছি। তো মার্ডার করার পর সে যেমনি আমার একটা মার্ডার কি করে, যে সে পালায়, মার্ডার করার পর সে যখন মার্ডার করে দেয় কাউকে, সে পালিয়ে যায় সেখান থেকে, সেই জায়গা ছেড়ে সে পালিয়ে যায়। সেমনি এই অ্যাস্ট্রোলজারও কিন্তু মার্ডার করার পর সেই জায়গা ছেড়ে সে পালিয়েছিল। Realizing the danger, the astrologer convinces Guru Nayak that his attacker is dead. সে যার পুরোপুরি জেনে গেল যে অ্যাটাকার ইজ ডেড। তো গুরু নায়ককে সে বলে দিল, সেই অ্যাস্ট্রোলজার বলল কি না, তার শত্রু যে ছিল, তার যে শত্রু তিনি মারা গেছেন, সে মারা গেছে। অ্যান্ড আর্জিং হিম টু গো ব্যাক হোম, তাকে বলে দিল যে তুমি বাড়ি চলে যাও নিশ্চিন্তে, যে তোমার শত্রু ছিল সে মারা গেছে, পুরনো শত্রু তোমার মারা গেছে। অ্যান্ড নেভার রিটার্ন টু দ্য সিটি, তুমি এই শহরে কোনোদিন ফিরবে না। তো এই ছিল। এবার আমরা শুরু করি অ্যাকচুয়াল গল্পে। তো আমরা প্রথমেই গল্প শুরু করতে যাব। তো প্রথমেই আমরা বলে নিই যে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। তো কি বলছে, পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, সে তার ব্যাগ খুললো। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার যত সরঞ্জাম ছিল, সেই দুপুরবেলা সে আসতো, সে সকালবেলার দিকে দুপুরবেলার দিকে সে আসতো ব্যাগ নিয়ে, ব্যাগপত্র মালপত্র নিয়ে সব আসতো। এসে সে যত তার সরঞ্জাম ছিল, ইকুইপমেন্টস, সেই সরঞ্জামগুলো নিয়ে, পেশাগত সব সরঞ্জাম, প্রফেশনাল ইকুইপমেন্টের জন্য বলছে যে পেশাগত সরঞ্জাম নিয়ে তিনি এসে বসতেন। হুইচ কনসিডার্ড অফ এ ডজন কাউরি সেলস, কিছু কাউরি সেল থাকতো 1 ডজন। তার সঙ্গে আর কি থাকতো, আগেই বললাম যে পিস অফ ক্লথ, কাপড়ের টুকরো থাকতো। অবস্কিউর মিস্টিক চার্টস, অস্পষ্ট একটা রহস্যময় চার্ট থাকতো তার কাছে, মিস্টিক চার্ট, যেটা রহস্যময় চার্ট। একটা নোটবুক অ্যান্ড আ বান্ডেল অফ পালমিয়ারা রাইটিং, একটা তাল পাতায় লেখা একগুচ্ছ বই থাকতো। তো হিজ ফোরহেড ওয়াজ রিপ্রেজেন্টেড উইথ সেক্রেড অ্যাশ, তার মাথায়, তার কপালে চকচক করতো, রিপ্রেজেন্টেড মানে হচ্ছে চকচক করা, চকচক করতো সেক্রেড অ্যাশ, সেই পবিত্র ছাই সে মাখতো যখন, চকচক করতো পুরো একদম। আর তার সঙ্গে কি হতো, অ্যান্ড ভার্মেলিয়ান, তার সঙ্গে সে সিঁদুর পরতো। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। এইটাই কিন্তু এই জিনিসগুলো দেখে কিন্তু কাস্টমাররা অ্যাট্রাকশন
হয়ে অ্যাট্রাক্ট হয়ে তার কাছে আসবে। But which his simple clients took to be a prophetic light and felt comforted. আর এইভাবেই কিন্তু সে কাস্টমারদেরকে টানার চেষ্টা করত এবং এইভাবেই কাস্টমাররা কিন্তু তার কাছে আসতো। The power of his eyes was considerably enhanced by their position. কি বলছে? Placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks, even a half-wit's eyes would sparkle in such a setting. সে কিন্তু খুবই বুদ্ধিমান ছিল, তার চোখ এমন একটা চমকালো চোখ ছিল, সে ভবিষ্যৎময় সে জ্যোতিষী বলে ভুল করত। সো তার মক্কেলরা কি করতো, মক্কেল মানে ক্লায়েন্ট যেগুলো যারা ছিল তারা ভাবতো যে বিশাল বড় ক্লায়েন্ট, তারা জানতো, কিন্তু কি হতো তার মাথায় কি সে কি করতো দেখো, তার চক্ষুময় রঙিন কপাল ছিল, সেই রঙিন কপালে এবং তার গোঁফদাড়ি ছিল, কি বলছে এই যে ডার্ক হুইস্কার্স, একটা বড় একটা হুইস্কার্স, ডার্ক মানে একটা গভীর একটা হুইস্কার্স ছিল, হুইস্কার্স মানে হচ্ছে দাগ, মানে ফুসকুড়ি টাইপের একটা দাগ ছিল, হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, তার গালে, এবং তার গোঁফদাড়িও অনেক ছিল। এবার কি হতো, কি বলছে, টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার্ড টারবান। কি বলছে, টু ক্রাউন দ্য এফেক্ট বলছে এই জিনিসটাকে নিয়ে আসার জন্যে, একটা অ্যাট্রাকশনকে নিয়ে আসার জন্যে সে কি করতো, সে তার মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরতো, বলছে স্যাফরন কালার টারবান পরতো অ্যারাউন্ড হিজ হেড। দ্য কালার স্কিম নেভার ফেল্ড। কি বলছে, এই যে সে ইয়েটা পরতো, টারবানটা পরতো, এই টারবান পরতো এবং মানুষ তার দিকে আকৃষ্ট হতো এই কারণে। যেমন হচ্ছে কি, the people are attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. তাকে দেখে মানুষেরা খুব অ্যাট্রাক্ট হতো, মানুষেরা খুব অ্যাট্রাক্ট পেত এখান থেকে, তো তার এই দৃশ্য থেকে আকৃষ্ট হতো মানুষেরা আকৃষ্ট। যেমনি কি মৌমাছিরা, এখানে তুলনা করে দেখো মৌমাছিদের সঙ্গে তুলনা করেছে, তো মৌমাছিরা যেমনি অ্যাট্রাকশন, মৌমাছিরা যেমনি আকৃষ্ট হতো কিসে দেখে, কসমস ফুল বা ডালিয়ার যত ডালপালা দেখে যেমনি মৌমাছিরা আকৃষ্ট হয়, সেমনি হচ্ছে সেইখানে লোকজনেরাও কিন্তু এই অ্যাটায়ার, এই আউটকাম, এই আউটার অ্যাপিয়ারেন্স দেখেই, এই বাইরের দৃশ্য, বাইরে সে কেমন দেখতে, এই দৃশ্য দেখেই কিন্তু জ্যোতিষীর কাছে জ্যোতিষী আকৃষ্ট করত মানুষজনকে। কি বলছে, হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। কি বলছে, সে কোথায় বসতো, হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। সে টাউন হল পার্কের রাস্তায় একটা ট্যামারিন ট্রি, একটা তেঁতুল গাছের তলায় সে দোকান করে বসতো। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, আর সার্জিং ক্রাউড, প্রচণ্ড ভিড় ছিল রাস্তাতে, প্রচণ্ড ভিড় থাকতো। was always moving up and down the narrow road morning till night. যে সকাল থেকে রাত অবধি সবসময় লোক চলাচল করতো, লোক চলাফেরা করতো, সেইখানে কি বলছে, সেইখানে কি হতো, সেইখানে সে এসে এখানে বসতো। A variety of trades and occupations were represented all along its way. কি বলছে, অনেক রকমের দোকানদার, অনেক রকমের পেশার মানুষেরা এখানে আসতো। কিরকম, মেডিসিন সেলার, কেউ ওষুধ বিক্রেতা, কেউ হচ্ছে সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, কেউ আবার হার্ডওয়্যার বা এইসবে যে যাদের দোকান সেই সব জিনিস চুরি করার সব জিনিসপত্র মালপত্র তারা নিয়ে আসতো। আবার কি হতো, ম্যাজিশিয়ানস, কেউ ম্যাজিশিয়ানস ছিল, কেউ আবার অ্যান্ড অ্যাবাভ অল অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, দেবে বাইরে অকশন করে, দেবে চিপ ক্লথ মানে কাপড় বিক্রি করতো অকশন করে, আজকে কম দাম, এই দামে পাওয়া যাবে, অকশন করতে 100 টাকায় এত পাওয়া যাবে, এই দাম পাওয়া যাবে, অকশন করে যেমনি হয়, যেমনি IPL এখন যেমনি অকশনে যেমনি প্লেয়ার কেনে, সেরকম করেই কিন্তু অকশনের তারা জামা কাপড় বিক্রি করত। Who created enough din all day to attract the whole town? তো এরা কি করতো, এরা এই গোটা মানে শহরেতে এরা চেঁচিয়ে বিক্রি করে গোটা দিনটাকে একদম পুরো আলোয় আলোকিত করে রাখতো। Next to him in vociferousness came a vendor of fried groundnuts. তারপরেই তার পাশেই একজন এসেছিল, তার পাশেই যিনি ছিলেন তিনি হচ্ছিলেন
ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, তিনি বিক্রি করতেন ভাজা চীনাবাদাম বিক্রি করতেন তিনি। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, কলিং ইট, প্রত্যেক দিন নতুন নতুন নাম দিত। কোনো দিন দিত বোম্বে আইসক্রিম, কোনো দিন দিত, নেক্সট ডে দিত দিল্লি আলমন্ড, আবার কোনো দিন দিত রাজাস ডেলিকেসি, এরকম করে নতুন নতুন নাম হতো। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম, আর মানুষজন একবার পুরো ঘিরে আসতো তার দিকে। A considerable portion of this crowd dallied before the astrologer too. তো এরকম করে ভিড়ও কিন্তু হতো অ্যাস্ট্রোলজারের কাছেও, এই জ্যোতিষীর কাছেও কিন্তু ভিড় হতো। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. এই অ্যাস্ট্রোলজারও কিন্তু তার বিজনেস শুরু করেছিল এই লাইটের পাশে বসে, সেই বললাম ট্যামারিন গাছ, তেঁতুল গাছের তলায় বসে, সেও সেই যা গ্রাউন্ডনাট সেলারের পাশেই বসে সে কি করতো, দোকান খুলে সে অ্যাস্ট্রোলজি, যে জ্যোতিষশাস্ত্র নিয়ন্ত্রণ করে রাখতো। আজকে তাহলে এত অবধি থাক, পরের দিন আমরা আবার এর পরের সেকেন্ড হাফ নিয়ে আসবো, নতুন আবার শুরু করব পরের প্যারাগ্রাফ থেকে আমরা। তো আজকে আপনাদের এই ক্লাসটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক বা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।